আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ আতিয়া তাসিন, ইন্টার্ন ডক্টর, ঢাকা মেডিকেল কলেজ। পেডিয়াট্রিক্স রিভিউ ক্লাসে নেক্সট এপিসোডে চলে এসেছি। আজকে আমার টপিক হচ্ছে পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যান্ড কার্ডিওলজি। আই এম সরি, দুটো টপিক আজকে ক্লাস একটু লম্বা হলে সবাই একটু ধৈর্য নিয়ে থাকবেন আশা করি। আমি শুরু করছি। প্রথমে আসে হচ্ছে নেফ্রোলজি দিয়ে শুরু করব। পেডিয়াট্রিক নেফ্রোলজির মধ্যে টপিক বলতে আছে হচ্ছে যে নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ, ইউটিআই। মেইনলি আমাদের লাগবে হচ্ছে প্রথম দুইটা, নেফ্রোটিক সিনড্রোম আর অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। নেফ্রোটিক সিনড্রোম দিয়ে শুরু করছি কারণ এটা রিটেন, ভাইভা, তারপরে মানে অসপি সব কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্ট কেস, এমনকি কিছু জায়গায় লং কেসেও দেয়। মেডিসিনের লং কেসে ইউজুয়ালি পেডির কেস থাকে না, বাট মেডিকেল ওয়াইজ ভ্যারি করে। কেস শর্ট পড়লে নেফ্রোটিক সিনড্রোমের লং কেস দিতে পারে। এবং অসপিতে ছবি থাকে, এমনকি অনেক বোর্ডে ছবি নিয়ে বসে, ওটা দিয়ে স্টার্ট হয়। সো খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই আসে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম জিনিসটা কি। তো ডেফিনেশন চাক বা যাই চাক, আমাদের হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের 4টা ক্রাইটেরিয়া আছে, আমরা সেটাই বলবো। যদি বলে হোয়াট ইজ নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই massive proteinuria, which means more than 1 gram per square meter per day, hypoalbuminemia, মানে albumin level in blood less than 2.5 gram per deciliter, generalized edema and hyperlipidemia more than 200 milligram per deciliter। ঠিক আছে, প্রত্যেকটা লেভেল লাগবে আর এই 4টা ক্রাইটেরিয়া একদম ঝাড়ামুখস্থ থাকতে হবে। এটা গেল হচ্ছে ডেফিনেশন আর কার্ডিনাল ফিচার্স, এই 4টাকে বলে কার্ডিনাল ফিচার্স। তারপরে আসে হচ্ছে যে এটিওলজি প্লাস টাইপস। তো এটিওলজি আর টাইপসটা একই সাথে যে আমরা ভাগ করে পড়বো। কজ যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আসে হচ্ছে 2 রকম হয় বা 3 রকম বলা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে ইডিওপ্যাথিক, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে কনজেনিটাল। কমন হচ্ছে ইডিওপ্যাথিক আর সেকেন্ডারি, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে ইডিওপ্যাথিকের মধ্যে কয়েকটা টাইপ আছে। এটা একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম, এটা হচ্ছে কমনেস্ট। প্রথমে হচ্ছে যে ইডিওপ্যাথিকটাই 90%, সেকেন্ডারি মাত্র 10% কেসেসে পাওয়া যায়। এই ইডিওপ্যাথিকের মধ্যে আবার 95% কেসেসেই দেখা যায় যে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। এছাড়া অন্য টাইপগুলো হচ্ছে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তারপরে আসে হচ্ছে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, সরি প্রনাউন্সিয়েশন ভুল করলাম। আর এটা 4টা টাইপ ইডিওপ্যাথিকের মধ্যে। তারপরে আসে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কি, যদি কোনো ডিজিজ প্রসেসের সেকেন্ডারিলি হয়। প্রথমে আসে হচ্ছে কিছু ইনফেকশনস আছে, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ম্যালেরিয়া, সিফিলিস, এগুলো। ড্রাগসের মধ্যে আসে হচ্ছে পেনিসিলামাইন, এনএসএআইড, এগুলো থেকে হতে পারে। সিস্টেমিক ইলনেস যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস, হেনোক্সোনেন পারপোরা। ম্যালিগনেন্সির মধ্যে লিউকেমিয়া, লিম্ফোমা, আর কিছু অ্যালার্জিক রিয়াকশনে হতে পারে। কিন্তু এগুলো আমাদের জানতে হবে। এর মধ্যে মিনিমাম চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম সবচেয়ে কমন যেটা বললাম, সেটার আলাদা করে আমরা ক্রাইটেরিয়াটাও পড়বো পরে। তো নেফ্রোটিক সিনড্রোমের একটা জিনিস হচ্ছে যে প্যাথোজেনেসিসটা কি। স্পেসিফিক্যালি মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম যেটা, সেটার প্যাথোজেনেসিসটা একটু জানা থাকলে ভালো। এখানে যেটা হবে, এখানে পোডোসাইটস যেটা, সেখানে এফেসমেন্ট অফ ফুড প্রসেস, মানে পোডোসাইটের ফুড প্রসেসটা এফেসমেন্ট হয়ে যায়, যে কারণে হচ্ছে যে গ্লোমেরুলার বেজমেন্ট মেমব্রেনের পারমিয়াবিলিটিটা বেড়ে যাচ্ছে। সো আমার ইউরিন দিয়ে অ্যালবুমিন বের হয়ে যাচ্ছে। সো সেখানে আমি কি পেলাম, অ্যালবুমিনুরিয়া পেলাম। ওইটার কারণে হাইপো অ্যালবুমিনিমিয়া হচ্ছে, ব্লাডে অ্যালবুমিন কমে যাচ্ছে, যে কারণে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে কমে যাচ্ছে। সো মানে সরি, অসমোটিক প্রেশারটা কমে যাচ্ছে। সো ফ্লুইড বের হয়ে যাচ্ছে। অসমোটিক প্রেশার পড়ে থার্ড স্পেসে ফ্লুইড গিয়ে আমি জেনারেলাইজ ইডিমা পাবো, সাথে অ্যাসাইটিস, এগুলো সব পাবো। আর প্লাস এই কিটা হাইপোঅ্যালবুমিনিয়ামিয়ার কারণে লিভারে লাইপোপ্রোটিন সিনথেসিসটা বেড়ে যায়। সো কি আমি হাইপারলিপিডিমিয়াটাও এখানে এক্সপ্লেন করা যাচ্ছে। এটা হচ্ছে বেসিক প্যাথোজেনেসিসটা। তারপরে আসে খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সটা আমাদের লাগবে হচ্ছে রিটেনে যদি কেস ডায়াগনোসিস করতে হয়, একটা কেস দেওয়া হলো, আমি ডায়াগনোস করতে আমার জানা থাকতে হবে। তারপরে ভাইভাতেও আমাকে যদি একটা সিনারিও দেওয়া হয়, ডায়াগনোসিস করতে পারতে হবে। এবং খুবই ইম্পর্টেন্টলি যদি আমার লং কেসে বাই এনি চান্স চলে আসে, তখন যেটা করতে হবে যে ক্লিনিক্যাল ফিচারগুলো দুটো হেডিংয়ে আছে, যে জেনারেল ক্লিনিক্যাল ফিচার্স, আর তারপরে আসে হচ্ছে যে
ফিচার্স ডিউ টু কমপ্লিকেশনস, এগুলোর মোটামুটি কমন ফিচার্সগুলো আমার মেনশন করতে হবে। লং কেসে যদি থাকে, পজিটিভ হোক নেগেটিভ হোক, মানে সিমটমগুলো থাকুক বা না থাকুক, আমার মাস্ট মেনশন করতেই হবে। যে থাকলে তো বলবো আছে, না থাকলে ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস হিসাবে মেনশন করতে হবে যে এগুলো মিসিং। সেখানে কি কি থাকবে? ফেশিয়াল পাফিনেস, স্পেশালি পেরিঅরবিটাল সোয়েলিংটা থাকবে, জেনারেলাইজ ইডিমা নিয়ে আসবে, স্ক্যান্টি মিকচুরেশন থাকতে পারে, কিন্তু স্ক্যান্টি মিকচুরেশন থাকে কিন্তু কালার অফ ইউরিন ইউজুয়ালি নর্মাল, যেটা এজিএন এর সাথে ডিফারেন্স। তারপরে আসে হচ্ছে কমপ্লিকেশনসের জন্য কি ফিচার্স। কাফ অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে ডিউ টু প্লিউরাল এফিউশন, নিউমোনিয়া, এগুলোর কারণে। তারপরে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। অ্যাবডোমিনাল পেইন, এখন এটা একটা জিনিস, লং কেসে যখন আমরা এরকম বলবো যে অ্যাবডোমিনাল পেইন আছে বা নাই, তখন ম্যাডাম জিজ্ঞেস করতে পারে যে থাকলে কি কি হইতে পারে। তো তখন আসবে হচ্ছে যে গাট ইসকেমিয়া, পেরিটোনাইটিস, রেনাল ভেন থ্রম্বোসিস, এগুলো পসিবল কজ। এভাবে করে ম্যাডামদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দিলে তখন মার্কস বাড়ানোরও সুযোগ পাওয়া যায়। আচ্ছা, এছাড়া কমপ্লিকেশনস ফিচার্স থাকতে পারে যে পেইন, রেডনেস, টেন্ডারনেস অফ স্কিন, সেলুলাইটিসের জন্য, ইউটিআই এর জন্য ফিভার, ডিজিউরিয়া, এগুলো থাকতে পারে, ডায়রিয়া হতে পারে, আর রেয়ারলি যে থ্রোম্বোএমোলিক ফেনোমেনন হয়ে স্ট্রোক হয়ে হেমিপ্লিজিয়া হয়ে যেতে পারে। এটা গেল। তারপরে আসে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটার ক্ষেত্রে, হিস্ট্রিতে ইউজুয়ালি 2 to 8 ইয়ার্সে মোর কমন নেফ্রোটিক সিনড্রোমটা, এটা দিয়েও আমরা এজিএনের সাথে ডিফারেন্সিয়েট করতে পারি। তারপর হচ্ছে যে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি পাবো। ফিজিক্যাল এক্সামিনেশনে অনেক কিছু পাওয়া যায়, আমি কয়েকটা কমন জাস্ট বলে যাচ্ছি। যে প্রথম কথা হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়ার জন্য কি পাবো আমরা, জেনারেলাইজ ইডিমা পাবো, আইলিড সোয়েলিং পাবো, যেটা চিন মানে ডাবল চিন ক্রিয়েট করে ফেলবে, চিন পর্যন্ত এক্সটেন্ড করবে। তারপরে হিউজাসাইটিস থাকবে, সাথে প্লিউরাল এফিউশন পেতে পারি, এগুলোর ফাইন্ডিংস পাইতে পারি এক্সামিনেশনে। ডিমিনিশ সার্কুলেটরি ভলিউমের কিছু ফিচার্স পাবো, যেমন কোল্ড পেরিফেরি, লো পালস ভলিউম, লো ব্লাড প্রেশার, এরকম। এটা খুব ইম্পর্টেন্ট কেন, আমি জানি আমি এজিএনএ পাবো হাই ব্লাড প্রেশার। আর এটার মেকানিজমটা কি আসলে, এটা হচ্ছে যে এখানে এক্সট্রা ভাস্কুলার হাইপার ভলিউমিয়া হচ্ছে, কারণ আমার ফ্লুইডটা এক্সট্রা সেলুলার স্পেসে চলে যাচ্ছে, যে কারণে ইন্ট্রাভাস্কুলার হাইপোভলিউমিয়া হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে। সো আমি লো ব্লাড প্রেশার পাচ্ছি। কিন্তু এটার উল্টোটা হয় হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে, সেখানে ইন্ট্রাভাস্কুলার হাইপার ভলিউমিয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল সার্কুলেটরি ভলিউমের। তারপরে আর কমপ্লিকেশনসের ফিচার্স পাইতে পারি, যেগুলো আমরা অলরেডি বলে আসছি ওরকম, যে যদি পেরিটোনাইটিস হয় ওগুলোর ফাইন্ডিংস পাবো, স্ট্রোক হলে ওরকম এগুলো। আর একটা ফার্দার দেখতে হবে, যদি পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি থাকে সেক্ষেত্রে স্টেরয়েড টক্সিসিটি ফিচার্স পেতে পারি আমরা, যে কুশিং এর মতো যেরকম ফিচার্স ওগুলো। এটা গেল হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স আর ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস। তারপরে হচ্ছে ইনভেস্টিগেশনস, এটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। নেফ্রোটিক সিনড্রোমের ইনভেস্টিগেশনসটা, আমার প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমি কি কি ইনভেস্টিগেশন করব, কেন করব, আমার এক্সপেক্টেড ফাইন্ডিংস কি, কোন ফাইন্ডিংস কি ইন্ডিকেট করে, এরকম করে পড়তে হবে। তো ইনভেস্টিগেশনসে প্রথমে আসে হচ্ছে ইউরিনারেমি করব, সেখানে আমি অ্যালবুমিনুরিয়া পাবো, তারপরে ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিওটা অল্টার পাবো, যদি মোর দেন 2 হয় সেটা সিগনিফিকেন্ট। আর খুবই খুবই ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে ইউরিনারি টোটাল প্রোটিন, 24 আওয়ার্স ইউরিনারি টোটাল প্রোটিন। এটা ইউজুয়ালি দেখা যাবে 3.5 গ্রাম পার ডে বেশি আসবে। এটা গেল হচ্ছে ইউরিনে। তারপরে ব্লাডে আমরা কি দেখবো, ব্লাডে এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে 4টা কার্ডিনাল ফিচার্স, আমার প্ল্যান থাকবে প্রথমে ওগুলো এস্টাবলিশ করা। তো ইউরিনে তো প্রোটিন ইউরিয়া ওটা গেল। তারপরে হচ্ছে ব্লাডে সিরাম অ্যালবুমিন, সিরাম টোটাল প্রোটিনটাও দেখে রাখা যায়। তারপরে সিরাম অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও অল্টার থাকবে। আর আমার অবশ্যই সিরাম কোলেস্ট্রলটা দেখতে হবে হাইপারলিপিডিমিয়ার জন্য। আর একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে সিরাম C3 লেভেল দেখবো, যেটা মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমে অলওয়েজ আনঅল্টার্ড থাকবে, মানে নর্মাল থাকবে। এটা দিয়েও আমরা এজিএনের সাথে ডিফারেন্স করতেই হেল্প হয়। এছাড়া আমরা সিরাম ইলেকট্রোলাইট এগুলো দেখতে পারি, এগুলোতে ইউজুয়ালি চেঞ্জ থাকে না। কমপ্লিট ব্লাড কাউন্টটা একটু দেখে নেওয়া যায়, নর্মাল পাবো। আর এছাড়া ইনভেস্টিগেশনস টু সি এক্সটেন্ট, কোনো কমপ্লিকেশনস হলো কিনা, কজ বের করতে, এগুলো করা যেতে পারে। অলওয়েজ চেষ্টা করবো ইনভেস্টিগেশনস যখন লিখবো প্রথমে হেডিং দিব টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, তারপরে হেডিংয়ে আসবে হচ্ছে টু সি কমপ্লিকেশনস অ্যান্ড টু সি কজ। এই 3টা জিনিস, সিরিয়ালটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু 3টা জিনিস অবশ্যই যেন কভার করে। যেমন এখানে কজের জন্য আমি হেপাটাইটিস বি, মানে HBsAg, NTHCV এগুলো করতে পারি, এটসেট্রা, সেকেন্ডারি কজগুলো দেখতে। আর লাস্ট একটা থাকে যে রেনাল বায়োপসি করা হয় হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসটা এনশিওর করতে, এবং এটার জন্য রেনাল বায়োপসিরও কিছু ইন্ডিকেশনস আছে বইয়ে 207 নাম্বার পেজে, চাইলে দেখে নিও, অত ইম্পর্টেন্ট না তাই আমি বলতেছি না। তারপরে আসে হচ্ছে
ট্রিটমেন্টের আগে আমার মনে হয় যে আমরা যদি কমপ্লিকেশনসগুলো জেনে নিই তাহলে ওভারঅল একটু হেল্প হয়। তো কমপ্লিকেশনসে আমার কি কি লাগবে, মানে কি কি হতে পারে? প্রথমে হচ্ছে কিছু ইনফেকশন হতে পারে, যেমন স্পন্টেনিয়াস পেরিটোনাইটিস, নিউমোকক্কাল সেপসিস, সেলুলাইটিস, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তারপরে আর্টারিয়াল অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস হয়ে স্ট্রোক হতে পারে, রেনাল ভেন থ্রম্বোসিস হতে পারে। তারপরে অ্যাবডোমেনে কিছু কন্ডিশন, যেমন মেসেন্টারিক ইস্কিমিয়া হয়ে অ্যাবডোমিনাল পেইন হতে পারে। মেসেন্টারিক ইস্কিমিয়াটা হয় কেন? হাইপোভলিমিয়া থেকে হয়। এছাড়া পেরিটোনাইটিস, পাইলোনেফ্রাইটিস এগুলো হতে পারে। হাইপোভলিমিয়া পাবো, ওখান থেকে শক হতে পারে। অ্যাকিউট রেনাল ফেইলারও হয়ে যেতে পারে এই হাইপোভলিমিয়া থেকেই। আর হাইপার কোলেস্টেরোলিমিয়া। আমি এগুলো মেকানিজম সহ বলতেছি, কারো বিরক্ত লাগতে পারে, কিন্তু এগুলোর এই যে সিমটমগুলোর মেকানিজম, কমপ্লিকেশনগুলোর মেকানিজম, এগুলোই ভাইভাতে বেটার মার্কস তুলতে হেল্প করে। স্পেশালি কমন ডিজিজগুলোর ক্ষেত্রে এটা জানা থাকলে খুবই ভালো হয়। ঠিক আছে। আর একটা জিনিস একটু বলে দিই যে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যে এটা ইউজুয়াল বেসিক 3টা জিনিস বলা হয় যে হাইপারটেনশন থাকবে না, হেমাচুরিয়া থাকবে না, আর কমপ্লিমেন্ট লেভেল স্পেশালি C3 লেভেল নর্মাল থাকবে। এগুলো হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমের ক্রাইটেরিয়া। এবং আরেকটা জিনিস, যেখানে লাইট মাইক্রোস্কোপে কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে না, আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে দেখলে এফেসমেন্ট অফ ফুড প্রসেসেস অফ পোডোসাইট পাবো। আচ্ছা, তারপরে আসা হচ্ছে ট্রিটমেন্ট এই ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার ডোজটা খুব ভালোভাবে জানা থাকতে হবে। অন্য ডিজিজের ডোজ এত ইম্পর্টেন্ট না, এখানে লাগবেই লাগবে। তো ফার্স্ট এটা কি এখানে হচ্ছে, আচ্ছা ট্রিটমেন্টটা বলার আগে দুটো জিনিস বলে নিই, সেটা হচ্ছে রিল্যাপস কি আর রেমিশন কি। রেমিশন মানে হচ্ছে যদি ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও লেস দেন 2 অথবা ইউরিন ডিপস্টিকে লেস দেন 1+ প্রোটিন ফর এট লিস্ট 3 কনজিকিউটিভ ডেজ, তখন আমি বলতে পারবো রেমিশন। আর রিল্যাপস হচ্ছে ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও মোর দেন 2 or 3+ protein or on urine dipstick test for at least 3 consecutive days। বা পেশেন্টকে যদি বেডসাইড ইউরিন ফর অ্যালবুমিন করে, সেখানে 3+ বা 4+ প্রোটিন ইউরিয়া, অথবা যদি মোর দেন 40 mg/m/h এর চেয়ে বেশি ফর 3 কনজিকিউটিভ ডেজ পেলে আমি বলবো রিল্যাপস। তো পেশেন্ট দুভাবে আসতে পারে, ফার্স্ট অ্যাটাক অথবা রিল্যাপস। ফার্স্ট অ্যাটাকের ডোজ হচ্ছে prednisolone 60 mg/m/day in a single morning dose for 6 weeks, followed by 40 mg/m on alternate days as a single morning dose for another 6 weeks। আর তারপরে আমরা 3 to 4 weeks ধরে এটাকে 4 to 8 weeks ধরে সেটাকে টেপার করে দেব। আর রিল্যাপসের ক্ষেত্রে কি ইনিশিয়াল ম্যানেজমেন্টটা তাই, যে প্রেডনিসোলন 60 mg/m/day ফর মানে ইন আ সিঙ্গেল মর্নিং ডোজ। এটা হচ্ছে ডিউরেশনটা ভ্যারি করবে, এটা আমি কতদিন দিব, টিল there is no protein in মানে কি in urine for 3 consecutive days, sorry no albumin in protein for 3 consecutive days, ততদিন দিব। আর তারপরে আমি আবার 40 mg/m/day on alternate days, এটা হচ্ছে 4 weeks দিব and gradually tapered over 4 to 8 weeks। ঠিক আছে, জাস্ট ডিউরেশনটা একটু ভ্যারি করতেছে। ফার্স্টটাতে 6 weeks, সেকেন্ডটাতে হচ্ছে যে টিল 3 consecutive days প্রোটিন নেগেটিভ অ্যান্ড তারপরে 4 weeks। এই গেল, এটা গেল আমার স্পেসিফিক ম্যানেজমেন্ট, যে দুটা ড্রাগগুলো। সাপোর্টিভ ম্যানেজমেন্টে আমার কি খেয়াল রাখতে হবে? সাপোর্টিভ ম্যানেজমেন্ট আসলে তেমন কিছু নাই। আমি ডায়েট কিছু জিনিস করতে হবে, যে সল্ট রেস্ট্রিকশন থাকবে, ফ্লুইডের ক্ষেত্রে মাইল্ড ইডিমাতে লাগবে না, সিভিয়ার ইডিমাতে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। ইডিমা ম্যানেজমেন্টে শুধুমাত্র সিভিয়ার ক্ষেত্রেই আমরা ডায়াবেটিক্স দিই, মাইল্ডে দেওয়া লাগে না। ডায়াবেটিক্স হচ্ছে ফুরোসেমাইড অথবা স্পাইরোনোলেকট্রন, ওরালি প্রেফার্ড। আর অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে, যেমন পেলিসিলিন অথবা এমপিসিলিন, রিজেন্টামাইসিন এরকম। আর নর্মাল সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তারপরে ফলো আপে হসপিটালে তো আমরা ভাইটালস লিখবো, আর ছেড়ে দেওয়ার পরে 2 to 4 উইকলি আমার অ্যালবুমিনেরিয়াটা দেখতে হবে যে ড্রাগস রেসপন্ড করতেছে কিনা। যদি ড্রাগ টক্সিসিটি দেখার জন্য কুশিং ফিচার্স খুঁজতে হবে, ইনফেকশন হয়ে গেল কিনা, এবং সিরাম ক্রিয়েটিনিনটা দেখে নিব রেনাল ফাংশনাল স্ট্যাটাস দেখতে। এটা গেল হচ্ছে আমার নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, এরপরে আসে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে সবচেয়ে কমনটা হচ্ছে যে আমাদের যেটা লাগবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যদি স্কিন অর থ্রোট ইনফেকশন বাই গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই এর পরে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়ে তারপরে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে।
কীরকম রেসপন্স, সেটা হচ্ছে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রেসপন্স হয়। সে তারপরে হচ্ছে যে ইমিউন কমপ্লেক্সগুলা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হয়ে থিকেন্ড হয়ে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে ফ্লুইড রিটেনশন হয়ে আমার হাইপারভলিমিয়া বা অলিগুরিয়া হচ্ছে, ইউরিন বেরোতে পারতেছে না, হাইপারভলিমিয়া হয়ে হাইপার টেনশন হচ্ছে, এগুলো। আর এখানে একটা জিনিস হচ্ছে যে জিজ্ঞেস করতে পারে যে কোনগুলো, যে কোনো স্ট্রেপ্টোককে ইনফেক্টেড হলে তো হবে না। নেফ্রাইটোজেনিক কিছু স্ট্রেইন আছে, স্কিন ইনফেকশন করে হচ্ছে 49 আর থ্রোট ইনফেকশন করে 12, এগুলো নেফ্রাইটোজেনিক স্ট্রেইন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে এই জিনটা হচ্ছে স্কিন অথবা থ্রোট ইনফেকশন দুটোর পরেই হতে পারে, কিন্তু কি যেটা রিউমাটিক ফিভারটা শুধুমাত্র থ্রোট ইনফেকশনের পরেই হতে পারে, যদিও সেম কি দিয়েই হচ্ছে, অর্গানিজম দিয়ে। আর তারপরে আসা হচ্ছে আমার লাগবে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সে আগের মতোই কিছু জেনারেল ক্লিনিক্যাল ফিচার্স অফ কমপ্লিকেশন, আমার হিস্ট্রি প্রেজেন্টের সময় আমার সবগুলোই কভার করতে হবে। তো এখানে কি আসতেছে, এইজটা এখানে হচ্ছে 5 to 12 ইয়ার্স, 3 ইয়ার্সের আগে সাধারণত দেখা যায় না এটা। তারপরে হচ্ছে আমরা হিস্ট্রি অফ স্কিন অর থ্রোট ইনফেকশন পেতে পারি 1 to 6 উইকস আগে সাধারণত। ম্যানিফেস্টেশনস কমনেস্ট হচ্ছে যে হাই কালার ইউরিন থাকবে, সাথে ডিক্রিজড বা স্ক্যান্টি মিকচুরেশন থাকবে, পাফিনাস অফ ফেস, নন স্পেসিফিক হেডেক, লেথার্জি এগুলো থাকতে পারে। আর কমপ্লিকেশনসের ফিচার্স পেতে পারি, যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়ে গেলে সিভিয়ার সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হলে কনভালশন, আনকনশাসনেস এগুলো পেতে পারি। অ্যাকিউট রেনাল ফেলিয়ার হয়ে গেলে কমপ্লিট সেসেশন অফ ইউরিন বা অ্যানোরিয়া হয়ে যাবে। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা ওরকম পাফি ফেস পাবো, মানে ইডিমা পাবো, খুবই ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার রেজ পাবো, মানে হাইপার টেনশন। আর এছাড়া কমপ্লিকেশনসের ফিচার্সগুলো পেতে পারি, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের, এনকেফালোপ্যাথি, একেআই এর জন্য কিছু। এরপর আসা হচ্ছে ইনভেস্টিগেশনসে আমরা ইউরিন আরএমই দেখবো, সেখানে আরবিসি কাস্ট খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, আর মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া থাকতে পারে। তারপরে হচ্ছে আমি কমপ্লিট ব্লাড কাউন্ট দেখব, সেখানে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস থাকতে পারে। আর আমরা সিরাম C3 লেভেলটা দেখব, এটা এখানে লো থাকবে, যেটা নেফ্রোটিক সিনড্রোমের সাথে ডিফারেন্স। এছাড়া আমার যেটা দেখতে হবে যে ওই কিসের জন্য স্ট্রেপ্টোকক্কাল কিছু টেস্ট করতে হবে, যে ব্লাড ফর ASO, NTDNS এটা রেজ থাকতে পারে। তারপরে স্ট্রেপ্টোজাইম টেস্ট, যেমন স্ট্রেপ্টোলাইসিন O, DNase B, হাইলোরোনিডেজ, এগুলোর এগেনস্ট অ্যান্টিবডি পেতে পারে। আর যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়ে যায়, আমরা চেস্ট এক্সরেতে কার্ডিওমেগালি পেতে পারি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আসলে ওরকম স্পেসিফিক কিছু নাই, আমরা জেনারেল কাউন্সিলিং এগুলো, মানে পেশেন্টকে কাউন্সিলিং অ্যান্ড রিঅ্যাসুরেন্স ওগুলো করবো। আর ট্রিটমেন্টের মধ্যে সাপোর্টিভ ট্রিটমেন্ট, বেড রেস্টে থাকবে, ডায়েটে কিছু জিনিস রেস্ট্রিক্ট করে দিতে হবে, প্রোটিন রেস্ট্রিক্ট করব, সল্ট রেস্ট্রিক্ট করব, পটাশিয়াম রিচ ফুড আর ফ্রুটস এগুলো রেস্ট্রিক্ট করব। আর ফ্লুইড রেস্ট্রিকশন হচ্ছে প্রিভিয়াস ডে আউটপুট প্লাস 400 ml পার স্কোয়ার মিটার। আমার ডায়োটিক্স দেওয়া লাগবে, ফ্লুজামাইড, আর অ্যান্টিবায়োটিক ওরাল ফেনক্সিমিথাইল পেনিসিলিন, যেহেতু স্ট্রেপ্টোকক্কাসের কারণে হচ্ছে। অ্যান্টিবায়োটিকটা আসলে এমন না যে ডিজিজ কমায় ফেলবে, কিন্তু ফার্দার স্প্রেডটা কমাতে পারে। আর অ্যান্টি হাইপারটেনসিভ লাগবে, যেহেতু হাইপারটেনশন থাকে। র্যাপিড রিডাকশন লাগে, আমরা সাবলিঙ্গুয়াল নিফেডিপিন দিব। আর মেনটেনেন্সের জন্য ওরাল নিফেডিপিন অথবা ক্যাপটোপ্রিল। আর একটা জিনিস, দুটো ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম, এজিএন দুটোরই প্রগনোসিস জানতে যেতে পারে, দুটোরই প্রগনোসিস ভালো। নেফ্রোটিকে শুধুমাত্র যদি লেস দেন 1 ইয়ার বা মোর দেন 10 ইয়ারে অনসেট হয়। আবার এছাড়া যদি হেমাচুরিয়া, হাইপারটেনশন থাকে, তখন প্রগনোসিস একটু খারাপ। একেআই সিকিটি থেকে আমাদের ওরকম কিছু পড়তে হবে না। ইউটিআই এ জাস্ট কি সাইন সিমটম নিয়ে আসতে পারে আর আমরা কি ড্রাগ ইউজ করি এটা পড়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, আমি নেফ্রাইটিক সিনড্রোম বা এজিএন এর কমপ্লিকেশনসটা বলতে ভুলে গেছি। এখানে এই কমপ্লিকেশনসগুলো খুবই ইম্পর্টেন্ট। একেআই হতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, ইউটিআইতে যেটা জাস্ট সাইন সিমটম, আমরা ইউটিআই সাইন সিমটম আমরা সবাই জানি, সেটা বলার কিছু নাই। জাস্ট ড্রাগ কি ইউজ হয়, পাইলোনেফ্রাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হলে সেফট্রাক্সোন, সেফোটাক্সিম, জেন্টামাইসিন, আইভি, সবগুলো এগুলো যে কোনো একটা ইউজ করা যায়। আর অ্যাকিউট সিস্টাইটিস হলে ওরাল কট্রিমক্সাজল, অ্যামক্সিসিলিন, কোঅ্যামক্সিসিলিন, এগুলো। এটা হচ্ছে আমাদের নেফ্রোলজি শেষ, ঠিক আছে। এখন নেক্সট আসে হচ্ছে পিডিয়াট্রিক কার্ডিওলজি।
পেডিয়াট্রিক কার্ডিওলজির মধ্যে আমাদের মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে যেটা বইয়ে আনডিউ এক্সস্টন অফ নর্মাল অ্যাক্টিভিটিস হেডিংয়ে আছে, এখানে কনজেনিটাল হার্ট ডিজিজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর বাইরে পড়ার মধ্যে হার্ট ফেলিয়ারটা একটু পড়া যায়। তো কনজেনিটাল হার্ট ডিজিজে কি কি আছে? কনজেনিটাল হার্ট ডিজিজে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমার ক্লাসিফিকেশনটা, ক্লাসিফিকেশন বা টাইপস যেটাই বলি, নেমসগুলো। ক্লাসিফিকেশনের মধ্যে আছে হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, এসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সায়ানোটিকের আন্ডারে পড়ে হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাইকাসপিড অ্যাট্রেজিয়া, এপস্টিন অ্যানোমালি, এগুলো হচ্ছে সায়ানোটিক। আর এসায়ানোটিকের মধ্যে আছে হচ্ছে উইথ লেফট টু রাইট শান্টস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এই তিনটা হচ্ছে উইথ লেফট টু রাইট শান্ট। আর উইদাউট শান্ট হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস। এখন এগুলো শুনতে খুবই কনফিউজিং লাগতে পারে। তো বেসিক্যালি জিনিসটা কি আমি বলি, প্রথমে আমাদের নর্মাল হার্টের জিনিসটা আমি একটু বলে দিই, কারণ আমার মনে আছে যে আমার নিজের এই জিনিসটা এখনো প্রায়ই কনফিউজিং লাগে, লাগা উচিত না বাট লাগে। তো নর্মাল হার্টে আমরা কি জানি? আমরা জানি যে লেফট এট্রিয়ামে হচ্ছে পালমোনারি ভেইনসগুলো থেকে অক্সিজেন্টেড ব্লাড লেফট এট্রিয়ামে আসতেছে, সেখান থেকে মাইট্রাল ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা হয়ে ফুল বডিতে ব্লাড সাপ্লাইজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা। আর রাইট এট্রিয়ামে পুরা বডি থেকে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, সেখান থেকে পালমোনারি আর্টারি দিয়ে, মানে পালমোনারি ট্রাঙ্ক হয়ে তারপরে রাইট লেফট পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাচ্ছে অক্সিজেনেটেড হইতে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিকটা। তো আমাদের সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে যেটা হয়, রাইট টু লেফট শান্ট হয়, রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লেফট সাইডে চলে গিয়ে পুরা বডিতে যাচ্ছে, যে কারণে সায়ানোসিস হচ্ছে। আর অ্যাসায়ানোটিকের মধ্যে যেগুলোতে লেফট টু রাইট শান্ট আছে, সেখানে লেফট সাইড থেকে একটু অক্সিজেনেটেড ব্লাড এসে রাইট সাইডে মিক্স হচ্ছে, সেটাতে এর জন্য সায়ানোসিস ইনিশিয়ালি হয় না। কিন্তু ম্যাক্সিমামগুলোতেই দেখা যায় যে ইভেনচুয়ালি যখন এরকম হতে 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 রাইট সাইডের প্রেশারটা বেড়ে যায়, তখন আবার রিভার্সাল অফ শান্ট হয়, তখন রাইট সাইড থেকে লেফট সাইডে ব্লাড যাওয়া শুরু করে। এই কারণে আলটিমেটলি সায়ানোসিস হয়, কারণ রিভার্সাল হয়ে গেলে তখন তো আবার ডিঅক্সিজেন্টের ব্লাডটাই বডিতে চলে যাচ্ছে। এটাকে বলে হচ্ছে আইসেনমাঙ্গার সিনড্রোম। এবং তখন আমার অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজেও আমি সায়ানোসিস পাবো। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক মেকানিজমটা। এখন আমরা একটু ডিটেলসে যাব। আমার এখানে মেইনলি লাগবে দুটো, ভিএসডি আর টফ, এই দুটোই সবচেয়ে ইম্পর্টেন্ট। টফ মানে টেট্রালজি অফ ফ্যালট, আমি ভিএসডি দিয়ে স্টার্ট করতেছি। আর আমি অন্য এসডি পিডি একটু করে বলে দিচ্ছি, কারণ এগুলো রিটেনে কিছু কম্পারেটিভ কোয়েশ্চেন আসে, ওখানে লাগে। আর আমার কাছে মনে হয় বেসিক মেকানিজমটা জানা থাকলে যে কোনো কেসেই এটা মানে কিছু একটা লিখে দেওয়া যায় বা বলে দেওয়া যায়। তো প্রথমে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা হচ্ছে কমনেস্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। সেপ্টামের মধ্যে একটা ফুটা থাকবে, বেসিক্যালি মেমব্রেনাস পার্টে থাকতে পারে অথবা মাসকুলার পার্টে থাকতে পারে। যদি 5 মিলিমিটারের নিচে হয় স্মল, 5 to 10 হলে মডারেট, 10-এর বেশি হলে লার্জ। এটার হিমোডাইনামিক্সটা কি আমরা অলরেডি এটা বলেছি, সেটা হচ্ছে যে এখানে ভেন্ট্রিকুলার সিস্টোলির সময় অক্সিজেন্টেড ব্লাড ফ্রম লেফট ভেন্ট্রিকল গোজ টু রাইট ভেন্ট্রিকল, লেফট টু রাইট শান্ট। তারপরে এখানে গিয়ে রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা বাড়ায় দিচ্ছে, সো দেয়ার ইজ এক্সেস ব্লাড গোয়িং টু দ্য পালমোনারি সার্কুলেশন, কজিং পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি ইডিমা অ্যান্ড ইভেনচুয়ালি পালমোনারি ভাস্কুলার অবস্ট্রাকটিভ ডিজিজ। সেখান থেকে যেটা বললাম, আমার পরে রিভার্সাল অফ শান্ট হয়ে আইসেনমাঙ্গার সিনড্রোম হয়ে যাচ্ছে। তো তখন আমি সায়ানোসিস পাবো। তো এটা ভালোভাবে পড়তে হবে, কারণ ভিএসডির মেকানিজমটা একবার রিটেনের কোয়েশ্চেনেও আসছিল। সবচেয়ে ভালো হয় ছবিটা দেখে পড়ে নিলে, ছবিটা আঁকা শিখলে আরও ভালো, কারণ পরীক্ষায় মেকানিজম আসলে ছবি সহ দিলে ছাকা মার্কস। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস পড়তে হবে। এটা আমার ডায়াগনোসিসের জন্য লাগবে, যেটা বললাম পরীক্ষায় ঘন ঘনই কেস দেয়। তো এখানে আমি সবচেয়ে কমন সিমটম কি পাবো? রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা বলাই থাকে সবসময় কোয়েশ্চেনে। সাথে হচ্ছে পেশেন্টের ডিসনিয়া ট্রেস থাকতে পারে, অর অন এক্সারশন, পুয়ার ফিডিং, পুয়ার গ্রোথ, ইজি ফ্যাটিগেবিলিটি, এগুলো সায়ানোসিস ইউজুয়ালি থাকবে না। তারপরে আসে হচ্ছে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন। সেখানে স্পেসিফিক ওরকম কিছু নাই,
যদি মানে হার্ট ফেলিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমি ওই ফিচার্সগুলো পেতে পারি, জুগুলার ভেনাস প্রেশার বেশি পেতে পারি, পেডাল ইনেমা পেতে পারি। তারপরে আসি ইম্পর্টেন্ট প্রিকর্ডিয়ামে আমি কি পাবো। ভিএসডির প্রিকর্ডিয়ামের এক্সামিনেশন পুরোটাই জানা থাকলে ভালো। তো এখানে আসে হচ্ছে ইন্সপেকশনে হাইপারডাইনামিক্স পাবো, বাল্জ থাকতে পারে প্রিকর্ডিয়ামটা। পালপেশনে আমি পাবো যে অ্যাপেক্স বিট ইজ শিফটেড টু লেফট কার্ডিওমেগালির কারণে, থ্রাস্টিং অ্যাপেক্স বিট। আর আমি পালমোনারি হাইপারটেনশন সবগুলো ফিচার্স পেতে পারি, পাবো ইউজুয়ালি। লেফট প্যারাস্টার্নাল হিভ, পালপেবল P2, আর একটা ট্রাইকাসপিড থ্রিল পাইতে পারি। অসকালটেশনে ফার্স্ট সেকেন্ড হার্ট সাউন্ড হার্ড ইন অল এরিয়াস, আর আমি মারমার পাবো, হার্শ প্যান সিস্টোলিক মারমার বেস্ট হার্ড ইন লোয়ার লেফট স্টার্নাল বর্ডার at the third, fourth, fifth intercostal space and may radiate to right lower sternal border। মানে এই মারমারটা হচ্ছে প্যান সিস্টোলিক আর লেফট লোয়ার স্টার্নাল বর্ডারে থাকবে, এটা আমার জানা থাকতেই হবে। তারপরে আসে হচ্ছে ইনভেস্টিগেশনসে প্রথমে আসে হচ্ছে যে আমি চেস্ট এক্সরেতে কি পাবো। চেস্ট এক্সরেতে আমি কার্ডিওমেগালি পেতে পারি, স্পেশালি যদি হার্ট ফেলিয়ার হয়ে যায়। এখানে বলে নিই আমরা কখন বাচ্চাদের কার্ডিওমেগালি বলবো এক্সরেতে। বড়দের ক্ষেত্রে আমরা জানি যে 50% অফ মানে কার্ডিওথোরাসিক রেশিওটা 50% থাকে, তো বাচ্চাদের ক্ষেত্রে 60% পর্যন্ত নর্মাল। সো যদি 60%-এর বেশি হয় কার্ডিওথোরাসিক রেশিও, তখন আমি এটাকে কার্ডিওমেগালি বলবো। এখানে কার্ডিওমেগালির পাশাপাশি আমি ইনক্রিজড পালমোনারি ভাস্কুলার মার্কিংস পাবো। এরপর আসি ইসিজিতে আমি কি পাবো। ইসিজিতে আমি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি, আবার যদি এটা আইজেনম্যাঙ্গার সিন্ড্রোমের পর্যায়ে চলে মানে পালমোনারি হাইপারটেনশন হয়ে গেলে তখন আমি বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি। আর পি ওয়েভস নচড অথবা পিকড পাবো। আর কনফার্মেটরি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি দিয়ে আমি লোকেশন অফ ডিফেক্টও পাবো, সাথে ফ্লোটার ডিরেকশনও দেখতে পারবো। তারপরে হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে মেডিকেল আর সার্জিক্যাল, আর মেডিকেলের মধ্যে আবার সাপোর্টিভ আর ড্রাগস, ঠিক আছে। তো সাপোর্টিভের মধ্যে আমার নিউট্রিশনটা মেনটেন করতে হবে, পেশেন্টকে গুড ডেন্টাল হাইজিন মেনটেন করতে হবে। আর ড্রাগসের মধ্যে হচ্ছে যে যদি কোনো কমপ্লিকেশনস আসে, ইনফেকশন বা হার্ট ফেলিয়ার, এগুলো ম্যানেজ করব। পাশাপাশি যেটা এইসব ক্ষেত্রে যেটা দেখা যায় ফুরোসেমাইড দিব। তারপরে আফটার লোড রিডিউস করার জন্য আমি এসিআই মানে এসি ইনহিবিটর দিব, এনালাপ্রিল, ক্যাপটোপ্রিল, আর ডিজক্সিন দেওয়া যেতে পারে। সার্জিক্যাল রিপেয়ারে প্রথমে আমার জানতে হবে ইন্ডিকেশনগুলো কী কী, আমি কখন সার্জিক্যাল রিপেয়ার করব। সার্জিক্যাল রিপেয়ার হচ্ছে যদি পেশেন্টের সিমটমস মেডিকেলি কন্ট্রোল হচ্ছে না, পেশেন্টের এজ 6 to 12 months, কিন্তু সিমটমস কন্ট্রোল হচ্ছে কিন্তু 6 to 12 months-এর মধ্যে, আর লার্জ ডিফেক্ট সাথে মানে আমি সিমটমস পাচ্ছি, সেক্ষেত্রে করে দেওয়া যেতে পারে। কার্ডিওমেগালি থাকলে দিব, পুয়ার গ্রোথ অথবা পুয়ার এক্সারসাইজ টলারেন্স থাকলে দিব, আর হচ্ছে যদি তার কিউএস রেশিওটা 2:1 বেশি হয় তখন আমি সার্জারি করে দেবো। আর লার্জ ভিএসডি উইথ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার নট কন্ট্রোলড বাই ডিকনজেস্টিভ থেরাপি, তখনও আমি সার্জারি দিকে যাব। সার্জারিটা কখন করা হয়? 3 to 6 months-এ, আইডিয়ালি 3 to 6 months অফ এজের মধ্যে, এবং ইউজুয়ালি 1 year-এর মধ্যে করে দেওয়া হয়। আর সার্জারির আরেকটা জিনিস জানতে হবে যে কন্ট্রাইন্ডিকেশন কি। সার্জারির কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যদি সিভিয়ার পালমোনারি অবস্ট্রাকটিভ ভাস্কুলার ডিজিজ হয়, যেটা পালমোনারি ভেসোডাইলেটরস দিয়ে রেসপন্ড করতেছে না, তখন করা যাবে না। মানে যখন পালমোনারি ভাস্কুলার ডিজিজটা এই পর্যায়ে চলে গেছে যে প্রমিনেন্ট রাইট টু লেফট শান্ট আছে, তখন সার্জারি করা যাবে না। আর একদম মাইল্ড সিমটোমেটিক কেসেসও আমরা করি না, যদি খুব স্মল ডিফেক্ট হয়। এটা গেল আমার ভিএসডিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিএসডির কমপ্লিকেশনসটাও জানতে হবে। ভিএসডির কমপ্লিকেশনসে কী কী আসে? হার্ট ফেলিয়ার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, পালমোনারি হাইপারটেনশন, আইসেনমাঙ্গার সিন্ড্রোম অর রিভার্সাল অফ শান্ট। এটা হচ্ছে ভিএসডির কমপ্লিকেশনস। ভিএসডির কেস রিটেনে শুধু ভিএসডি আসতে পারে, হার্ট ফেলিয়ার সহ ভিএসডি আসতে পারে, আবার একটা কেস দিতে পারে যেটা আমি ভিএসডি নাকি টক, এগুলো আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওই অনুযায়ী আমি কোরিলেট করে পড়ব। শুধুমাত্র এই কোরিলেট করার হেল্পের জন্য আমি এএসডিএ আর পিডিএ ওইগুলো একটু করে বলে দিচ্ছি। এটা তো গেল ভিএসডি। তারপরে আসে এএসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখানে কি হচ্ছে তাহলে? এখানে এট্রিয়ামের সেপ্টাম মানে রাইট লেফট এট্রিয়ামের মাঝখানে একটা ফুটা আছে। তো বেসিক্যালি যেহেতু আমার লেফট এট্রিয়ামের প্রেশারটা বেশি,
সিমিলারলি লেফট ভেন্ট্রিকুলারও প্রেশার বেশি থাকে। তো এখানে আমার লেফট এট্রিয়াম থেকে ব্লাড রাইট এট্রিয়ামে চলে আসতেছে এবং এই ব্লাডটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। তো এটার কারণে কি হচ্ছে, একটু মানে রাইট ভেন্ট্রিকুলার সার্কুলেশনের ব্লাডটা একটু বাড়তেছে, যে কারণে পালমোনারি ভাস্কুলেচারে একটু ব্লাড যায়। কিন্তু একটা জিনিস, এট্রিয়াল প্রেশার ডিফারেন্স খুব কম, যে কারণে খুব কম ব্লাড আসতেছে, ভেন্ট্রিকুলারটার মতো না। এর জন্য ইউজুয়ালি দেখা যায় আর্লি চাইল্ডহুড এটা খুব বেশি সিমটম পাওয়া যায় না, অ্যাডাল্ট হলে তখন যদি বাড়ে তখন একটু সিমটমস পাওয়া যায়। এটার সিমটম ওই ভিএসডির মতো একই, ইজি ফ্যাটিগেবিলিটি, পোর গ্রোথ, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস সব সিমিলারই পাবো। আমি প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে মোটামুটি ওরকমই পাবো, এখানে জাস্ট কিটা ডিফারেন্ট। অসকালটেশন ফাইন্ডিংস S1 নর্মাল, S2 ইজ ওয়াইডলি স্প্লিটেড অ্যান্ড ফিক্সড অ্যাট পালমোনারি এরিয়া। আর এখানের মারমারটা হবে ইজেকশন সিস্টোলিক মারমার ইন আপার লেফট স্টার্নাল এজ। ঠিক আছে, এটা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করবো মিনি। ইনভেস্টিগেশনে যেটা এক্সরেতে আমি কার্ডিওমেগালি পেতে পারি, কিন্তু এখানে যেটা পারবো ফুল পালমোনারি কোনাস পাবো, যেহেতু পালমোনারি আর্টারিটা ডাইলেটেড হয়ে যাচ্ছে। আর ইনক্রিজড পালমোনারি ভাস্কুলার মার্কিংস এখানেও পাবো। ইসিজিতে এখানে রাইট মানে এক্সিস ডেভিয়েশন থাকবে আর আরএসআর প্যাটার্ন পেতে পারি। ইকোতে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল ডাইলেটেড, এটা কিন্তু ডিফারেন্ট, কারণ আমি ভিএসডিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেয়েছিলাম। আর কালার ফ্লো ডপলার দিয়ে তো কনফার্মেটরি। ট্রিটমেন্টে এখানেও মেডিকেলের মধ্যে ফুরোসোমাইড ডিজক্সিন দেওয়া যেতে পারে, সার্জিক্যাল ক্লোজার করা যায়, ডিভাইস ক্লোজার করা যায়। এটা গেল এএসডি। তারপরে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস জিনিসটা আসলে কি? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসটা হচ্ছে যে বাচ্চাদের নর্মালি ওদের আর্চ অফ অ্যাওর্টার সাথে পালমোনারি ট্রাঙ্কটার একটা কমিউনিকেশন থাকে ফিটাল সার্কুলেশনে, কিন্তু অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর সেটা ক্লোজ হওয়ার কথা, সেটা যদি ক্লোজ না হয় সেটাকে আমি বলতেছি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটার হিমোডাইনামিক্সে কি হয় যে ভেন্ট্রিকুলার সিস্টোলির সময় অ্যাওর্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ট্রাঙ্কে আসতেছে, এই ব্লাডটা গিয়ে ওই যে পালমোনারি সার্কুলেশনে গিয়ে পালমোনারি কনজেশন, পালমোনারি হাইপারটেনশন অ্যান্ড ইভেনচুয়ালি আইসেনবার্গার সিনড্রোম করতে পারে। এটার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসও সিমিলার, আলাদা করে বলার কিছু নাই। ফিজিক্যাল এক্সামিনেশনে এক্সট্রা পেতে পারি হচ্ছে এখানে পালসগুলো হাই ভলিউম অ্যান্ড কোলাপসিং উইথ ওয়াইড পালস প্রেশার। আর প্রিকর্ডিয়াম ইন্সপেকশনে এখানে আমরা ইউজুয়ালি মানে কি পাই না, পালমোনারি হাইপারটেনশনের ফিচার্স এরকম নাও পেতে পারি। এখানে যেটা পাবো সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস মেশিনারি মারমার পাবো ইন দ্য লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস নিয়ার স্টার্নাম। এটা একদম ক্যারেক্টারিস্টিক্স মেশিনারি, কন্টিনিউয়াস মেশিনারি মারমার। ঠিক আছে, ইনভেস্টিগেশনস ওই সেম। এক্সরেতে আমি যেটা পাবো এটা হচ্ছে যে মানে মোটামুটি বলা যায় আগের দুইটার কম্বিনেশন সর্ট অফ। এখানে আমি লেফট এট্রিয়াল আর লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পাবো, অ্যাওর্টার মেইন পালমোনারি আর্টারি প্রমিনেন্ট পাবো, যেটা এসডির মতো একটা, সাথে আমি প্রমিনেন্ট ভাস্কুলেচার পাবো। ইসিজিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ভিএসডির মতোই, আর লেটার বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি। ইকোকার্ডিওগ্রাম কনফার্মেটরি। এখানে ট্রিটমেন্টে যেটা আমি মেডিকেল ক্লোজার করতে পারি, এখানে আইবুপ্রোফেন অথবা ইন্ডোমেথাসিন দিলে ক্লোজার হয়ে যায়। আবার যদি খুব কম হয় একটা সার্টিন এজ পরে নিজেও ক্লোজ হয়ে যেতে পারে। আর সার্জিক্যাল রিপেয়ার করা যায় 1 year এজের মধ্যে, ডিভাইস ক্লোজারও করা যায়। এটা গেল হচ্ছে আমার অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ শেষ। এখন আসা হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আচ্ছা, এর আগে আমি একটু করে ডিফারেন্সটা বলে যাই। এই সায়ানোটিকগুলো যেহেতু পড়ালাম একটা সামারির মতো হয়ে যাবে। তো ডিফারেন্স কি কি? ডিফারেন্সে হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল ফিচার্স সবগুলোতে মোটামুটি সিমিলার পাচ্ছি, কিন্তু ফাইন্ডিংসে ডিফারেন্ট। ফাইন্ডিংস কি? ফাইন্ডিংস হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে আমি পাবো হচ্ছে একটা হার্শ প্যানসিস্টোলিক মারমার ইন দ্য লোয়ার লেফট স্টার্নাল এজ। আর এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে আমি পাবো হচ্ছে একটা আমি S2টা সেকেন্ড হার্ট সাউন্ডটা পাবো হচ্ছে ওয়াইডলি স্প্লিটেড অ্যান্ড ফিক্সড। আর একটা ইজেকশন সিস্টোলিক মারমার পাবো ইন আপার লেফট স্টার্নাল বর্ডার। আর পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে পাবো হচ্ছে একটা কন্টিনিউয়াস মেশিনারি মারমার ইন আপার লেফট স্টার্নাল বর্ডার। এরপর আসছে এক্সরেতে কি পাবো? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে পাচ্ছি আমি হচ্ছে কার্ডিওমেগালি আর প্রমিনেন্ট ভাস্কুলার মার্কিংস, সাথে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার এনলার্জ থাকতে পারে। তারপরে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে আমি পাচ্ছি হচ্ছে কার্ডিওমেগালি আর ফুল পালমোনারি কোনাস। কার্ডিওমেগালি থাকতেও পারে, নাও থাকতে পারে, ফুল পালমোনারি কোনাস পাচ্ছি এসডিতে। আর পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে মোটামুটি সবই পাচ্ছি এগুলো। কার্ডিওমেগালি পাচ্ছি, প্রমিনেন্ট পালমোনারি ভাস্কুলেচার পাচ্ছি, আর
aorta আর pulmonary artery fullness পাচ্ছি। আর ইকোকার্ডিওগ্রাফি তো কনফার্মেটরি ইন অল কেসেস। তারপরে আসে হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে আমার মেইনলি লাগবে হচ্ছে টেট্রালজি অফ ফ্যালটটা। টেট্রালজি অফ ফ্যালট জিনিসটা কি? টেট্রালজি অফ ফ্যালট বললে আমার যেটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে, কারণ এটা রিটেন, ভাইভা, অসপি, এমসিকিউ সব কিছুর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ টেট্রালজি অফ ফ্যালট। এটার কম্পোনেন্ট এটা হচ্ছে ইট ইজ আ সায়ানোটিক কনজেনিটাল কার্ডিয়াক অ্যাবনর্মালিটি দ্যাট ইনক্লুডস obstruction to right ventricular outflow tract or pulmonary infundibular stenosis একটা পয়েন্ট, ventricular septal defect একটা পয়েন্ট, overriding of aorta over VSD আর right ventricular hypertrophy। এই চারটা একদম মুখস্থ থাকতে হবে। আর মাঝে মাঝে রেয়ারলি সাথে এসডি থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে পেন্টালজি অফ ফ্যালট, বাট এটা আমার দরকার নেই, আমার মেইনলি টেট্রালজিটা জানলেই হবে। এখানে আসলে কি হচ্ছে, এটার মেকানিজমটা ইন্টারেস্টিং, এটা ছবিটা সহ দেখালে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটফ্লো, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন আছে। এই কারণে রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় রাইট ভেন্ট্রিকুলার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকেলে চলে যাচ্ছে, আর এটা গিয়ে তারপরে ওখানের অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্স হয়ে বডির সব জায়গায় চলে যাচ্ছে। এই কারণে যেটা হয়, আমার যেহেতু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনই, সো আমার পালমোনারি সার্কুলেশনে কোনো ব্লাডই যাচ্ছে না, তো আমি অলিগেমিক লাং ফিলস পাবো। তারপরে এখান থেকে যেহেতু সিস্টেমিক সার্কুলেশনে তাইলে ডিঅক্সিজেনেটেড ব্লাড বেশি যাচ্ছে, আমি তখন ওইটার কারণে সায়ানোসিস পাবো, ক্রনিক হাইপোক্সিমিয়া পাবো, আর এই ক্রনিক হাইপোক্সিমিয়া আর সায়ানোসিসের জন্য পলিসাইথেমিয়া আর গ্রোথ ফেলিয়ার হবে। এটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালটের মেকানিজম। এটাও একটা রিটেনের কোশ্চেন, ভাইবার কোশ্চেন, সব জায়গায় মেকানিজমটা লাগবে। ছবিটা শিখে নিলেও বুঝতেও সুবিধা হয়, পড়াতেও সুবিধা, মানে পড়ানো বলতেছি সরি, পরীক্ষায় লিখতেও বা বলতেও সুবিধা হয়। তারপরে আসে হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার্স কি কি আছে টেট্রালজি অফ ফ্যালট, সিমটমস, সাইন্স, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। তো সিমটমসে আসে হচ্ছে যে পেশেন্ট ডিসনিয়া, ফ্যাটিগ, রেকারেন্ট হাইপোক্সিক এপিসোডস কমপ্লেন করবে, যেটাকে আমরা বলি প্যারক্সিজমাল হাইপারসায়ানোটিক অ্যাটাকস অর হাইপোক্সিক স্পেলস, ব্লু স্পেলস অর টেট স্পেলস, এগুলো সিনোনিম। এটার ব্যাপারে আমরা ডিটেলস পড়বো একটু পরেই। এছাড়া পেশেন্টের গ্রোথ রিটার্ডেশন থাকতে পারে, এমনকি হাইপার ভিসকসিটি হয়ে যায় যেহেতু এরিথ্রোসাইটোসিসের কারণে, স্ট্রোকও হতে পারে। সাইন্সে কি কি পাবো, আমি সায়ানোসিস পেতে পারি, পালপেব্রাল কনজাংটিভাল রেডনেস পেতে পারি পলিসাইথেমিয়ার কারণে। এছাড়া তারপরে আসে হচ্ছে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন, আমি কি পাবো, প্রিকর্ডিয়াম এক্সামিনেশন বাল্জ থাকতে পারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কারণে। এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা কেন হচ্ছে, যেহেতু আমার রাইট ভেন্ট্রিকল থেকে সব ব্লাড আবার লেফট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকলকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, যেহেতু সে মানে তার নিজের ব্লাড প্লাস লেফট ভেন্ট্রিকুলার ব্লাড সবই পাম্প করতেছে, সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে। তারপরে পালপেশনে কি পাবো, অ্যাপেক্স বিটার ট্যাপিং পাবো, শিফটেড পাবো না, পালমোনারি হাইপারটেনশনের কোনো ফিচার্স পাবো না এখানে। আর অসকালটেশনে আমি লাউড ইজেকশন সিস্টোলিক মারমার ইজ হার্ড এট পালমোনারি এরিয়া। এটা হচ্ছে যে আবার আপার লেফট স্টার্নাল এজে। তারপরে আসে হচ্ছে ইনভেস্টিগেশনসের মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, কারণ সেখানে আমরা মানে যদি পলিসিথেমিয়া পাই বা রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি নিমাও পেতে পারি। এরপরে হচ্ছে চেস্ট এক্সরেতে হার্টের সাইজ শেপ, এটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এই এক্সরেটা অসপির জন্য ইম্পর্টেন্ট, ভাইভা বোর্ডে ধরতে পারে, আর এটা দেখা মাত্র চিনতে হবে। এখানে আমি কি পাবো, একটা বুট শেপড হার্ট পাবো। বুট শেপ বলতে আমরা কি বুঝি, এখানে ইম্পর্টেন্ট আমার শেপটা চেঞ্জ হবে, সাইজ না, সাইজ এনলার্জ হবে না, বুট শেপড হার্ট পাবো। বুট শেপড কেন, কারণ পালমোনারি কোনাসটা কনকেভ হয়ে যাচ্ছে, দেখে দিই, কারণ পালমোনারি কোনাসটা কনকেভ হয়ে যাচ্ছে, যেহেতু আমার পালমোনারি আর্টারিতে কোনো ব্লাডই যাচ্ছে না, পালমোনারি কোনাসটা কনকেভ, আর অ্যাপেক্সটা যেহেতু উপরে উঠে যাচ্ছে, লিফটিং আপ অফ কার্ডিয়াক অ্যাপেক্স ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সো আমি পাবো বুট শেপড হার্ট। ঠিক আছে,
আর অলিগেমিক লাং ফিলস পাবো। আমরা এর আগে যা পড়ছি এতক্ষণ সবগুলাতে কিন্তু প্রমিনেন্ট পালমোনারি ভাস্কুলেচার ছিল, কিন্তু এখানে পালমোনারি ভাস্কুলেচারে কোনো ব্লাড যাচ্ছেই না, সো অলিগেমিক লাং ফিলস। আর ইসিজিতে আমি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট এক্সিস ডেভিয়েশন পাবো। ইকোকার্ডিওগ্রাফি তো কনফার্মেটরি। এখন ট্রিটমেন্টের প্রথমে কাউন্সিলিং এন্ড রিঅ্যাসুরেন্স রুটটা তো আসবেই, আর এরপরে আসে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আসে সাপোর্টিভ আর ড্রাগ ট্রিটমেন্ট। সাপোর্টিভের মধ্যে কি করতে হবে, আমি নিউট্রিশনাল সাপ্লিমেন্টস দিব, কারেকশন অফ অ্যানিমিয়া, তারপরে কমপ্লিকেশনস প্রিভেন্ট করার ট্রাই করব, পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, এগুলো। ড্রাগসের মধ্যে আছে হচ্ছে এরকম কমপ্লিকেশনস প্রিভেন্ট করতে, যেমন প্রোফাইলেকটিক, অ্যান্টিবায়োটিক, এগুলো তো দেয়াই যায়। আর স্পেসিফিক বলতে যদি নিওনেটদের সিভিয়ার সাইনোসিস থাকে আমি প্রোস্টাগ্ল্যান্ডিন E1 দিতে পারি আইভিতে, কারণ এটা টেম্পোরারিলি প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসটা ক্লোজ হতে না দিয়ে কি করে, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসটার ক্লোজারটা প্রিভেন্ট করে, যে কারণে পালমারি সার্কুলেশনটা একটু ইমপ্রুভ হয়, পেশেন্টটা স্টেবল থাকে রিলেটিভলি। এটা করা যায়। আর এছাড়া পেশেন্টকে কমপ্লিকেশনসগুলো যেমন তার ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হবে, আমি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিব, এগুলো। আর মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা জিনিস আসে হচ্ছে যে হাইপারসায়ানেটিক স্পেলের ট্রিটমেন্ট। যদি আমাকে শুধু টফের ট্রিটমেন্ট বলে আমার ওইটাও একটু করে মেনশন করে দিতে হবে, ওটা আমি পরে ডিটেলসে পড়াবো দেখে এখানে বলতেছি না, কিন্তু যদি রিটেনে বা ভাইভাতে জিজ্ঞেস করে তখন অ্যাটলিস্ট হেডিংটা অবশ্যই বলতে হবে, ট্রিটমেন্ট অফ প্যারক্সিজমাল হাইপারসায়ানেটিক অ্যাটাক। এটা গেলো মেডিকেল। তারপরে হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কি আছে, যে টোটাল কারেকশন করে দেওয়া যায়, এটা সার্জারি অফ চয়েস, অ্যাজ আর্লি 1 month অফ এজে করা যায়, প্রেফারেবলি 4 to 6 months অফ এজে আমরা করি। আর প্যালিয়েটিভ সার্জারি আছে একটা, সেটাকে বলে হচ্ছে ব্ল্যালোটক্সিক শান্ট। এটাতে যেটা করে, এটাতে সাবক্লিভিয়ান আর্টারির সাথে পালমোনারি আর্টারির একটা শান্ট করে দেয়, যে কারণে পালমোনারি সার্কুলেশনটা ইমপ্রুভ হয় আর টিস্যু অক্সিজেনেশনটাও বাড়ে। পাশাপাশি আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইলেক্সিস দিয়ে রাখতে হবে। এটা গেল হচ্ছে আমার টফের ট্রিটমেন্ট। এখন আমার স্পেসিফিক্যালি দুইটা জিনিস আরও পড়ার বাকি এখানে। একটা হচ্ছে যে টফের কমপ্লিকেশনস কী কী আর হাইপারসায়ানেটিক স্পেলসের ডিটেলস। আমি প্রথমে কমপ্লিকেশনসটা বলে দিই। কমপ্লিকেশনস হচ্ছে হাইপারসায়ানেটিক স্পেলস, তারপরে পলিসাইথেমিয়া, সিভিয়ার পলিসাইথেমিয়া হতে পারে, সেরিব্রাল অ্যাবসেস হতে পারে, সেরিব্রাল থ্রোম্বোএম্বোলিজম হয়ে স্ট্রোক হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, ডিলেড গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড পিউবার্টি, এছাড়াও হাইপার ইউরেসিমিয়া অ্যান্ড গাউট, রিলেটিভ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, কোয়াগুলোপ্যাথি, এগুলো হতে পারে। আর একটা জিনিস, ক্লাসিক্যাল টফে সাধারণত হার্ট ফেলিয়ার হয় না, এটা জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখা যাবে, আমি একটু পরে হার্ট ফেলিয়ারটা অল্প করে বলে দিব সেটা, কারণ হার্ট ফেলিয়ারটা দেখা যায় যে একটা কেস দিতে পারে যে ভিএসডির সাথে হার্ট ফেলিয়ার, কিন্তু সাধারণত আমাকে টফের সাথে হার্ট ফেলিয়ার দিবে না, কারণ টফে হার্ট ফেলিয়ারটা আনলাইকলি। এটা গেল কমপ্লিকেশনস। এখন আমি জানবো হচ্ছে হাইপারসায়ানেটিক স্পেলস কি, সেটা ম্যানেজমেন্ট কি। প্রথমে আসে হচ্ছে যে এটা মানে এটিওলজি কি, কখন হাইপারসায়ানেটিক স্পেল হচ্ছে একটা বাচ্চার। যদি কোনো এক্সারশন হয়, কোনো কারণে বাচ্চাটা আপসেট হয়ে যায়, স্লিপলেসনেস, তারপরে বাচ্চাকে ইরিটেশন করা হলে, আর ভিগোরাস ক্রাইং এর পরে হাইপারসায়ানেটিক স্পেলে চলে যেতে পারে বাচ্চাটা। তো এগুলো খেয়াল রাখতে হবে। সায়ানেটিক স্পেলে কি পাবো, বাচ্চার সিমটমস কি হবে, সাডেন অনসেট অফ ডিজনিয়া, গ্যাসপিং রেসপিরেশন হতে পারে, সিনকোপ হয়ে যেতে পারে, সায়ানোসিসটা ডিপ হয়ে যেতে পারে, তারপরে কনশাসনেস অল্টার হতে পারে, ইরিটেবিলিটি, সিনকোপ, কনভালশনস, হেমিপ্যারেসিস। আর হার্টের যে মারমারটা নর্মালি পাওয়া যায় সেটা টেম্পোরারিলি কমে যায়, আর মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে আসতে পারে। পেশেন্টের ইজি ফ্যাটিগেবিলিটি হতে পারে। আর হাইপারসায়ানেটিক স্পেলের একদম ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ডায়াগনস্টিক ফিচার। এটা হচ্ছে বাচ্চাকে স্কোয়াটিং পজিশনে বাচ্চা বসে যেতে চায়, কারণ সেটাতে সে আরাম পায়। এখন এটা জিজ্ঞেস করতে পারে যে স্কোয়াটিং পজিশনে কেন বাচ্চা আরাম পায়, কারণ তখন পেরিফেরাল সিস্টেমিক ব্লাড ভেসেলসের রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, এই কারণে লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা রাইট ভেন্ট্রিকুলার থেকে বাড়ে। সো আমার যে নর্মাল রাইট টু লেফট শান্টটা হচ্ছে সেটা টেম্পোরারিলি হয় না, আর এই কারণে রাইট ভেন্ট্রিকুলে যেহেতু প্রেশার একটু কমে, তখন স্টেনোজড পালমোনারি আর্টারিটা দিয়েও কিছুটা মানে ব্লাড পালমোনারি সার্কুলেশনে যায়, এই কারণে বাচ্চাটা একটু আরাম পায়, হাইপোক্সিয়ামিয়াটা একটু কমে যায়। এটা গেল ক্লিনিক্যাল ফিচার্স। তারপরে আসে যে আমি ট্রিটমেন্ট কি দেবো সায়ানেটিক স্পেলের। এটা দুই ভাগ, হসপিটাল ট্রিটমেন্ট,
হোম ট্রিটমেন্ট। হসপিটাল ট্রিটমেন্টে প্রথমেই বাচ্চাকে নি চেস্ট পজিশনে বসিয়ে দিব, আমি কন্টিনিউয়াস অক্সিজেন দিব 3 to 5 লিটার পার মিনিট পর্যন্ত, এরকম লাগতে পারে। একটা বাচ্চাকে আইসোলেট করব। আর ড্রাগস, আমার মতে এই ড্রাগসগুলো ডোজ সহ পড়লে ভালো, কারণ এটা আলাদা করে রিটেনের কোয়েশ্চেন আসে। যদি ভালো মার্কস তুলতে চাও মানে ডোজগুলো দিয়ে দিলে ভালো হয়। আর ডোজটা সহজ, আমি বলে দিচ্ছি কিভাবে পড়লে মনে থাকবে। প্রথমে বলে দিই ওভারঅল ইন্ট্রাভেনাস ফ্লুইডসের মধ্যে আমি কি দিব, নর্মাল স্যালাইন দিব 10 মিলিলিটার পার কেজি বোলাস হিসাবে দিয়ে দিব হাইপারসোনিক স্পেলে। তারপরে মরফিন দিব 0.1 to 0.2 মিলিগ্রাম পার কেজি সাবকিউটেনিয়াস। এরপরে দিব সোডিয়াম বাইকার্বনেট 1 মিলিমোল পার কেজি আইভি, এটা দিচ্ছি অ্যাসিডোসিসটা ঠিক করতে। আর দিব হচ্ছে প্রোপ্রানোলল 0.1 মিলিগ্রাম পার কেজি আইভি, এটা ইনফান্ডিবুলার মাসেলকে রিল্যাক্স করবে। ঠিক আছে, তো আমার কি কি আসতেছে, নর্মাল স্যালাইন তো 10 ml পার কেজি, আর প্রোপ্রানোললটা 0.1 ml পার কেজি, মরফিনটা 0.1 to 0.2 মিলিগ্রাম পার কেজি, আর লাস্ট বাট নট লিস্ট সোডিয়াম বাইকার্বনেটটা 1 মিলিগ্রাম পার কেজি। ডোজটা মিলিমোল পার কেজি, ইউনিটটাই আলাদা, ডোজ কিন্তু মোটামুটি সিমিলারই, তাই না? আমি আবার বলে দিই, মরফিন হচ্ছে 0.1 to 0.2 মিলিগ্রাম পার কেজি, প্রোপ্রানোলল হচ্ছে 0.1 মিলিগ্রাম পার কেজি, আর সোডিয়াম বাইকার্বনেট 1 মিলিমোল পার কেজি। ঠিক আছে, এগুলোতেও কন্ট্রোল না হলে তখন আমরা বাচ্চাকে ফিনাইলেফ্রিন দিব। ফিনাইলেফ্রিনের ডোজটা কঠিন, ওটা পড়ার দরকার। এতে যেটা করে ওটা সিস্টেমিক বিপি আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় দেয় ফিনাইলেফ্রিন। আর হোম ট্রিটমেন্ট পরে কি দিব আমরা, ওরালি প্রোপ্রানোলল 0.25 to 1 মিলিগ্রাম পার কেজি পার ডে প্রিভেনশনের জন্য দিয়ে রাখবো, আর পাশাপাশি সাপোর্টিভ ম্যানেজমেন্টটা দিব। এটা হচ্ছে হাইপারসাইনোটিক স্পেলের ট্রিটমেন্ট। আর ফিনাইলেফ্রিনটা দেওয়ার জন্য বাচ্চাকে সিসিইউতে ট্রান্সফার করে দিলে ওটাই বেস্ট। আর হার্ট ফেলিয়ারটা আসলে ওরকম ইম্পর্টেন্ট না, আলাদা করে হার্ট ফেলিয়ার আমাদের লাগবে না, আমরা নর্মালি হার্ট ফেলিয়ারে যা জানি সেটাতেই কাভার হয়ে যায়। কিন্তু এই যেটা বললাম অ্যাডিশনালি যেটা আসতে পারে, কোনো একটা কনজেনিটাল হার্ট ডিজিজের সাথে হার্ট ফেলিয়ার আছে, এরকম একটা কেস আমাকে রিটেনে দেওয়া হতে পারে, বা ম্যাডাম কোরিলেট করে জিজ্ঞেস করতে পারেন, স্পেশালি যদি ভালো মার্কস দিতে চান তো একটু জেনে রাখলে ভালো। যে হার্ট ফেলিয়ারটা কি, ইট ইজ এ ক্লিনিক্যাল সিচুয়েশন ওয়ার হার্ট ফেলস টু পাম্প ব্লাড টু মিট দ্য সার্কুলেটরি অর মেটাবলিক নিডস অফ দ্য বডি। তারপর এটার কজগুলো কি কি, কজ হচ্ছে কার্ডিয়াক কজ আছে, নন কার্ডিয়াক কজ। কার্ডিয়াক কজের মধ্যে আছে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, যেমন ভিএসডি, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এগুলোতে হতে পারে। অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ হতে পারে, ভালভুলার হার্ট ডিজিজ, মাইট্রাল, এওর্টিক এটসেট্রা। যেটা বাচ্চাদের ক্ষেত্রে কমন কজ হচ্ছে রিউমাটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থেকে হতে পারে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হয়ে হতে পারে, ভাইরাল মায়োকার্ডাইটিস থেকে হতে পারে। নন কার্ডিয়াক কজের মধ্যে স্পেসিফিক কিছু কজ আছে যেগুলোকে আমরা বলি হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার, যেমন সিভিয়ার এনিমিয়া, বেরিবেরি, থাইরোটক্সিকোসিস, আর এছাড়া ফ্লুইড ওভারলোড, সেপ্টিসেমিয়া, এগুলো থেকেও হতে পারে। প্যাথোজেনেসিস ওভাবে পড়ার দরকার নেই, কিন্তু আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে লেফট হার্ট ফেলিয়ার আর রাইট হার্ট ফেলিয়ারের কিছু কার্ডিনাল ফিচার্স। লেফট হার্ট ফেলিয়ারে পেশেন্ট আসবে কি নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস, সাথে কাফ উইথ ফ্রদি স্পুটাম থাকতে পারে লেফট হার্ট ফেলিয়ারে। আমি পাবো কি, মোস্ট ইম্পর্টেন্টলি বাইলেটারাল বেজাল ক্রেপিটেশনস পাবো, সাথে পেশেন্টের ট্যাকিপনিয়া থাকতে পারে, আমি গ্যালোপ্রিদম পেতে পারি। গ্যালোপ্রিদম মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হার্ট সাউন্ড অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। আর সাথে পেশেন্টের মাঝে মাঝে পালসাস অল্টারনেন্সও থাকতে পারে, মানে ছোটো বাচ্চা এত বোঝা যাবে না হয়তো। রাইট হার্ট ফেলিয়ারে পেশেন্ট হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করতে পারে। আমি কার্ডিনাল ফিচার্স পাবো হচ্ছে যে পেশেন্টের টেন্ডার হেপাটোমেগালি থাকবে, রেইজড জুগুলার ভেনাস প্রেশার থাকবে, আর ডিপেন্ডেন্ট ইডিমা থাকবে। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আসলে এগুলোই। ইনফ্যান্টে তো নন স্পেসিফিক, ওল্ডার চিলড্রেনে ডিজনিয়া, এফোর্ট ইনটলারেন্স এগুলো পেতে পারি, আর কাফ অ্যাবডোমিনাল পেইন যেটা বললাম। আর এক্সামিনেশন ফাইন্ডিংস হচ্ছে ওই কার্ডিনাল ফিচার্সগুলোই আমি খুঁজবো, এগুলো দিয়ে আমার ডায়াগনোসিস করতে হেল্প। আর ফিচার্সগুলোই মেইনলি আমার লাগবে, যে কেস দিলে যদি আমি দেখি যে আমার মনে হচ্ছে মারমার বলে দিচ্ছে, আমার মনে হচ্ছে যে ভিএসডি, কিন্তু সাথে বললো যে বাচ্চাটার বললো যে পিডালিডিমা আছে, ওইটা আমি আর দেখলাম না, আমি সাথে হার্ট ফেলিয়ারটা ডায়াগনোসিসে লিখলাম না, তাহলে কিন্তু হবে না।
আর পেডিতে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, কখনো শর্ট ফর্ম ইউজ করবা না, স্পেশালি ডায়াগনোসিসে। কারণ এটা দেখা যায় যে একটা ডায়াগনোসিসের উপরে পুরো একটা মার্কস আসে। আমি যদি পুরো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট উইথ হার্ট ফেলিয়ার এরকম করে না লিখলে হলো না। তো বা শুধু ভিএসডি হলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আরও ভালো হয় যদি লিখি দিস ইজ আ কেস অফ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এভাবে লিখলে আরও ভালো। তারপরে আসে হচ্ছে ইনভেস্টিগেশনস আসলে ওভাবে জানার কিছু নেই, আমরা নর্মালি যা করি এক্স রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এগুলোই করবো। ট্রিটমেন্টটা একটু জানা লাগবে, কারণ রিটেনে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোতে ট্রিটমেন্টটাই দেয়। কারণ বলে দিবে যে এরকম একটা বললো ভিএসডি উইথ হার্ট ফেলিয়ার, বলবে যে আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট কি দিব, ইভেন মানে পরে ট্রিটমেন্ট কি দিব। ইমিডিয়েট ট্রিটমেন্ট অবশ্যই হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্টটা প্রথম দিতে হবে। তো হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্টে আমি প্রথমেই অক্সিজেন ইনহেলেশন দিব, পেশেন্টকে বলতে হবে আপরাইট পজিশনে বসে থাকতে, বেড রেস্ট, রেস্ট্রিকশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বডি টেম্পারেচার মেনটেন করবো, ফিডিংটা ইনশিওর করবো, ফ্লুইড ওভারলোড মেনটেন করতে মানে ট্রিট করতে হবে। ফ্লুইড ওভারলোড ট্রিটমেন্ট কি, ফ্লুইড রেস্ট্রিকশন 25% এরকম, সরি 25 to 30% এরকম। সল্ট রেস্ট্রিকশন করতে হবে, নো অ্যাডেড সল্ট। ডায়োটিক্স দিব, ফ্লুরোসেমাইড, থায়াজাইড অথবা পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স দিব। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটাকে অগমেন্ট করতে কিছু আয়োনোট্রপিক এজেন্টস দেওয়া যায়, যেমন ডিজক্সিন, ডোপামিন, ডোবিউটামিন আর বাইপাইরিডিনস, এগুলোও দেওয়া যায়। আফটারলোড রিডিউসিং এজেন্ট, এসি ইনহিবিটর, ক্যাপটোপ্রিল, এনালোপ্রিল এগুলোও দেওয়া যায়। আর আমি আন্ডারলাইন কজ আর প্রেসিপিটেটিং ফ্যাক্টরসটা কারেক্ট করতে ট্রাই করব। এটা আমাদের পেডিয়াট্রিক কার্ডিওলজি শেষ। আমাদের আসলে আর এখান থেকে আর কিছু না পড়লেও হয়। অ্যাকচুয়ালি আমি যা বলেছি ওটাও যে পুরোটা পড়তে হবে তা না, কিন্তু আমার ধারণা হচ্ছে যে আমার ক্লাস যারা করেন অনেকে হয়তো ভালো মার্কস পেতে চান, তো এটার জন্য আমি চেষ্টা করছি একটু ডিটেলসে বলার। ওরকম পড়লে ইনশাল্লাহ মার্কসটাও ভালো আসবে, যারা একটু বেটার রেজাল্ট করতে চাও তাদেরও সুবিধা হবে। আর যদি শুধু মানে এত বেশি পড়তে ইচ্ছা না করে, অ্যাট দ্য ভেরি লিস্ট নেফ্রোলজি তো মাস্ট, নেফ্রোলজি সবার লাগবে, পাস অনার্স যাই চাও না কেন। নেফ্রোলজি মানে নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এগুলো একদমই বেসিক পেডির, মানে মাস্ট 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 পড়তে হবে। ওখান থেকে এটলিস্ট ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট, কমপ্লিকেশনস, এই জিনিসগুলো। আর কার্ডিওলজি থেকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, টেট্রালজি অফ ফ্যালট, এই দুটো জিনিস পড়ে নিতে হবে, কারণ এটা রিটেন ভাইভা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। আর যেহেতু নেফ্রোটিক সিনড্রোম এখানে পড়ালাম, আমি একটা জিনিস বলে দিই যে নেফ্রোটিক সিনড্রোম কিন্তু শর্ট কেসে জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসাবে প্রায়ই দেওয়া হয় পেডিতে। সবচেয়ে কমন মানে কেস এটাই পাওয়া যায়, তাই ম্যাডামরা ইজিলি মানে দিতে পারেন। তখন আমার হচ্ছে কিগুলো মেনশন করতে হবে, যে বাচ্চাটার জেনারেলাইজ ইডিমার কথা মেনশন করতে হবে, পেরিঅরবিটাল সোয়েলিং, পাফি ফেস, এই জিনিসগুলো বলে 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 আসতে হবে। আর ব্লাড প্রেশার তো মেজার করা যায় না, কিন্তু আমার বলতে হবে অবশ্যই। আমরা জেনারেল এক্সামিনেশন এমনি বলি, এটা স্পেশালি নেফ্রোটিক সিনড্রোমের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা লাস্টে বলি না যে আই ওয়ান্ট টু মেজার দ্য ব্লাড প্রেশার অ্যান্ড বেডসাইড ইউরিন ফর অ্যালবুমিন। এই দুটো জিনিস যদি ম্যাডাম জিজ্ঞেস করে কেন দেখতে চাও, তখন আমরা বলতে হবে নেফ্রোটিক সিনড্রোম এক্সক্লুড করতে, এটাই। আর ও আচ্ছা, আমি একটা জিনিস মনে হয় পড়াতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে টফ আর ভিএসডি ডিফারেন্সটা একটু বলে দিই। আমার ধারণা ডিফারেন্স বললে পড়তে মনে রাখতে সুবিধা হয়, তাই না? তো টেট্রালজি অফ ফ্যালটে আর ভিএসডি মেইন ডিফারেন্সটা কি? টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে সাইনোটিক, ভিএসডি এসাইনোটিক। কেন? টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে রাইট টু লেফট শান্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে লেফট টু রাইট শান্ট, অ্যাটলিস্ট ইনিশিয়ালি। টেট্রালজি অফ ফ্যালটে মাল্টিপল ডিফেক্টস হচ্ছে, ভিএসডি ইউজুয়ালি সিঙ্গেল। টেট্রালজি অফ ফ্যালটে পালমোনারি সার্কুলেশনে ব্লাড কম যাচ্ছে, সো পালমোনারি প্রেশার কম। ভিএসডিতে পালমোনারি সার্কুলেশনে ব্লাড বেশি যাচ্ছে, পালমোনারি হাইপার টেনশন হচ্ছে। টেট্রালজি অফ ফ্যালটে সায়ানোসিস আছে, ওখানে নাই। টেট্রালজি অফ ফ্যালটে এক্সট্রা পালমোনারি কমপ্লিকেশনসই বেশি, হাইপার ভিসকসিটি অফ ব্লাড হয়ে থ্রোম্বোএম্বোলিজম, স্ট্রোক হতে পারে, তারপরে ব্রেইন অ্যাবসেস হয়ে যেতে পারে, হার্ট ফেলিয়ার খুবই রেয়ার এখানে। কিন্তু ভিএসডিতে হার্ট ফেলিয়ারটা কমন, পালমোনারি কনজেশন, রেকারেন্ট নিউমোনিয়া এগুলো হয়, মেইন ফিচারটাই তো সেটা। আর এক্সট্রা ফাইন্ডিংস টফে আমরা জানি হার্ট সাইজ নর্মাল, কিন্তু বুট শেপড হার্ট পাবো। আর পালমোনারি মানে ভাস্কুলেচারে অলিগেমিক, মানে পালমোনারি ভাস্কুলেচারটা কম দেখা যাবে। অলিগেমিক লাং ফিলস মানে হচ্ছে, অলিগেমিয়া মানে কম ব্লাড, ঠিক আছে? আর ভিএসডিতে আমরা উল্টা পাবো, পালমোনারি ভাস্কুলেচার প্রমিনেন্ট, সাথে কার্ডিওমেগালি থাকবে। আর
আর পালমোনারি কনস্ট্রাক্ট নর্মাল থাকতে পারে, প্রমিনেন্ট থাকতে পারে, পুরাই উল্টো, তাই না? তো এটা গেল হচ্ছে আমার ভিএসডি আর টফের ডিফারেন্স। তো যারা একদম মিনিমাম পড়তে চাও তারা অ্যাটলিস্ট ভিএসডিটা, টফটা আর এই দুইটার ডিফারেন্স পড়ে নিবা। এই দুইটার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের ক্লিনিক্যাল ফিচার্স, ডায়াগনোসিসের জন্য, ট্রিটমেন্ট আর কমপ্লিকেশনস আর ইনভেস্টিগেশন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। সরি একটু লম্বা ক্লাস নেওয়ার জন্য, দুঃখিত। আশা করি হেল্প হয়েছে। নেক্সট দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আল্লাহ হাফেজ।